সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিউজ 24 সংবাদ। প্রিয় দর্শক, আপনাদের সঙ্গে আছি আমি আসান হাবিব। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নানা বিধিনিষেধের মধ্যে রাজধানী সহ সারা দেশের মানুষ ঘড়ির কাঁটায় রাত 12টা বাজতেই নতুন বছর 2022কে বরণ করে নেন। তবে সন্ধ্যার পর থেকেই রাজধানীতে এরকম উৎসবের আমেজ শুরু হয়, বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায়। নানা শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে ছিল খুশির আবহ। যদিও রাত 8টার পর থেকে আইন শৃঙ্খলা বাহিনীর অনুরোধে ফাঁকা হতে শুরু করে রাজধানীর বিভিন্ন স্থান। যানবাহনের চাপ কমে রাজধানীর সড়কগুলোতেও। এর মধ্যেও সাধারণ মানুষ যে যার মতো করে বরণ করেছেন নতুন বছরকে। রাজধানীর বাইরে 31 উপলক্ষে পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় করে মানুষ। কক্সবাজারের সমুদ্র সৈকতে দেখা যায় অসংখ্য পর্যটক। প্রত্যাশা, সব কষ্ট পেছনে ফেলে সবার জীবনে নতুনভাবে শুরু হবে 2022 সাল। সব বন্ধু একসাথে অনেক ভালো লাগতেছে। এটা তো আপনাদের বলে বোঝানো যাবে না। এই যে বন্ধু বান্ধব, বাবা মা সবাইকে শুভেচ্ছা জানাবো, হ্যাপি নিউ ইয়ার। বাবা মার সাথে ভালো লাগছে। আমরা 10 জন বন্ধু মিলে আসছি এখানে ঘুরতে। তো নতুন বছরে আমরা চাই যে করোনা, অমিক্রণ এসব কাটিয়ে এখানে একটা জমজমাট পরিবেশ সৃষ্টি হোক। আমি আমার আব্বু আম্মু আমার ভাই বোনের সাথে এসেছি, আর আমার থেকে অনেক ভালো লাগছে। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। এদিকে করোনা মহামারীর সাথে নিয়ে আরও একটি নতুন বছর বরণ করল বিশ্ব। প্রথম দেশ হিসেবে 2022 সালকে স্বাগত জানায় নিউজিল্যান্ডের অকল্যান্ডবাসী। এরপরই উদযাপন শুরু করে অস্ট্রেলিয়া। আতশবাজি আর আলোক ছটায় রাতের আকাশ রঙিয়ে নতুন বছরকে স্বাগত জানায় সিডনিবাসী। এছাড়া করোনার বিধিনিষেধ মেনে ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে বর্ষবরণ উৎসব। বাকিটা মাসুদ রানার ডেস্ক রিপোর্টে। মধ্যরাতে ঘড়ির কাঁটা 12টা বাজার সাথে সাথে বিশ্বের সর্বপ্রথম নতুন বছরের স্বাদ পায় নিউজিল্যান্ডের অকল্যান্ডবাসী। করোনার কারণে সীমিত পরিসরে করা হয় এবারের আয়োজন। হারবার ব্রিজ ও স্কাই টাওয়ারের আতশবাজির পরিবর্তে উজ্জ্বল আলো জ্বলে ওঠে। এরপরই উদযাপন শুরু করে অস্ট্রেলিয়ার সিডনিবাসী। স্থানীয় সময় রাত 9টায় অল্প পরিসরে আতশবাজি দিয়ে শুরু হয় উৎসব। তবে রাত 12টার পরেই সিডনির অপেরা হাউস এবং হারবার ব্রিজের সামনে 6 টন আতশবাজি রাতের আকাশ আলোকিত করে তোলে। 30টি স্পট থেকে দেখা যায় নয়নঅভিরাম আলোর খেলা। করোনার নতুন ভ্যারিয়েন্টের কারণে নববর্ষ উদযাপনে অনেক স্থানে গণজামায়াত নিষিদ্ধ করেছে ভারত। তবে সীমিত পরিসরে আয়োজন চলছে। গোয়া, দিল্লি, কেরালা, মানালি সহ পর্যটন কেন্দ্রগুলোতে দেখা গেছে উপচে পড়া ভিড়। এছাড়া বিধিনিষেধ মেনে জার্মানি, ফ্রান্স, ইতালি সহ ইউরোপের বেশিরভাগ দেশই বরণ করছে নতুন বছর। পুরনোকে বিদায় জানিয়ে নতুন বছরে পা রাখছে বিশ্ব। ভৌগোলিক অবস্থান আর সময়ের ব্যবধানে বিশ্বের বিভিন্ন দেশ বিভিন্ন সময়ে বর্ষবরণ করলেও সবার প্রত্যাশা, আশা, আকাঙ্ক্ষা যেন এক। নতুন বছরে যেন সবার জীবনে মঙ্গল আর শান্তি বয়ে আনে, এমনটাই প্রত্যাশা সবার। মাসুদ রানা, নিউজ 24। মহামারীর সাথে লড়াই আর ক্ষতবিক্ষত অর্থনীতি টিকিয়ে রাখার চেষ্টা। মোটা দাগে এমনই কেটেছে 2021 সাল। যদিও পুরনো ক্ষত সাথে নিয়ে পথ চলা শুরু হলো আরও একটি বছরের। তবু নতুন বছরে করোনার ধকল কাটিয়ে গতি ফিরে পাক অর্থনীতি আর প্রাণ চাঞ্চল্য ফিরুক নাগরিক জীবনে, এমন প্রত্যাশার কথাই বলছেন জনমানুষ। নানা শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলে শেখ জালালের ক্যামেরায় 2022 সালের প্রত্যাশা ও চ্যালেঞ্জের কথা জানাচ্ছেন আমাদের রিপোর্টার বাবু কামরুজ্জামান। করোনার কারণে এবার এই যে একটা দুর্ভিক্ষ গেল, বৃষ্টির কারণে অনেক খেসারি সরষা মারা গেছে কৃষকের। এই বছরে আবার কাতি মাসে যে ফসলাদি বুনছিলাম, সরিষা, কলই, বৃষ্টির কারণে সবগুলি আমাকে মার খেয়ে গেছি। নতুন বছর আসলে আমরা আবার ইরি ধান লাগাবো, মালিকে কি দিব তাই। আর শস্যপাতি যদি নাকি ন্যায্য মূল্যের দাম বেশি পাই আমরা, তাইলে আমরা বাড়ি গাড়ি কোনো কিছু আমরা চাই না।
আমাদের বাড়িতে মনে করেন অভাব, আমরা এই কাজ কাম করে ডাল ভাত খেয়ে চলি, যাইতে পারি না স্কুলে, বা আব্বু অসুখ, তার জন্য আর কি যাইতে পারি না। নতুন বছরের আর কি ওইরকম কোনো আশা আকাঙ্ক্ষা আমাদের নাই, কারণ এতই তো আমরা করতে পারি না, গরিব মানুষ। বাংলাদেশ অনেক এগিয়ে গেছে, আগেকার থেকে বহুত এগিয়েছে। বাইরের কান্ট্রির পয়সা এসে উন্নত হয়ে গেছে। আগে তো বহুত কষ্ট ছিল, বাইরের ছেলের যাই কত কিছু খাইছে, রাস্তাঘাট, কারেন্ট, বিদ্যুৎ সব দিকেই বাড়ছে। মানিগঞ্জ হাইটে যেতাম, আজকে মানিগঞ্জ গাড়িতে যাই। আসলে 2021 সাল 2000 আসলে দোকানই আমি করিনি, কাজকাম যদিও ছিল, তো করোনার ভয়ে যেমন স্যালনই খুলিনি। গরিব শ্রেণীর লোক যারা, তারা সবসময় কষ্টে ছিল বা কষ্টে থাকবে। বাকি যত নতুন বছরিকার যাই আসুক, আমাদের জন্য আসলে একই অবস্থা, আমরা কোনোদিন উঠতে পারবো না। করোনা তো আমাদের অনেক কিছু নিয়ে গেছে আসলে, সাথে সাথে এখন ইদানিং দেখা যাচ্ছে দ্রব্যমূল্যের একটা ঊর্ধ্বগতি। সরকারের যদি সুষ্ঠু ব্যবস্থা থাকে, আমার মনে হয় এটা নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা আছে। নতুন বছরে আমাদের প্রত্যাশা হচ্ছে এটাই, যে দ্রব্যমূল্য যেন আমাদের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে থাকে। বিজয়ের 5 দশকের পরিণত বাংলাদেশ পা রাখল নতুন বছরে। তবু মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নের বীজ রোপিত হয়েছিল, তা কতটা পূরণ করতে পেরেছে রাষ্ট্র, সে প্রশ্ন তাড়িয়ে বেড়ায় নানা শ্রেণী পেশার মানুষকে। আগামী দিনগুলোতে তাই মহামারীর ধকল কাটিয়ে হোক অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, স্বস্তি আসুক জনজীবনে, সেই প্রত্যাশাই শুভকামনা 2022। বাবু কামরুজ্জামান, নিউজ 24, মানিকগঞ্জ। স্বপ্নের পদ্মা সেতু পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা। শুক্রবার সকালে সড়কপথে নির্মাণাধীন পদ্মা সেতু পরিদর্শনের প্রধানমন্ত্রী তার গাড়িবহর পদ্মা সেতুতে ওঠার পর 7 নম্বর পিলার থেকে 18 নম্বর পিলার পর্যন্ত 1.5 কিলোমিটারের বেশি পথ পায়ে হাঁটেন বঙ্গবন্ধুর 2 কন্যা। প্রধানমন্ত্রীর গাড়িবহর সকাল 7:50 মাওয়া প্রান্ত দিয়ে সেতুতে ওঠে। এরপর 8:30টার দিকে সেতুর জাজিরা প্রান্ত দিয়ে নামে গাড়িবহর। পরে সেখানে নাস্তা করে আবার সেতু পার হয়ে সড়ক পথে তারা ফেরেন ঢাকায়। নির্বাচনে জনগণ থেকে প্রত্যাখ্যান আর আন্দোলনের চরম ব্যর্থতায় বিএনপির একমাত্র প্রাপ্তি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার নিজ বাসভবনে ব্রিফিংয়ে কথা বলেন তিনি। সরকার আন্দোলন করছেন, আন্দোলনের চরম ব্যর্থতা আর নির্বাচনে জনগণের প্রত্যাখ্যানই তাদের প্রাপ্তি। এখন আবার বলছেন সরকারকে পদত্যাগে বাধ্য করতে ওয়ার্ম আপ চলছে। প্রকৃতপক্ষে নেতিবাচক এবং হঠকারী রাজনীতির কারণে দেশের জনগণ তাদের চিনে ফেলেছে। সরকার পরিবর্তনের ফয়সালা জাতীয় ঐক্য গঠনের মাধ্যমে রাজপথে ঘটানো হবে বলে ঘোষণা দিয়েছে বিএনপি। গণতান্ত্রিক আন্দোলনকে আমলে না নিলে জনগণ বিকল্প পথে সরকার হটাবে, এমন হুঁশিয়ারিও দিয়েছেন দলটির নেতারা। বিস্তারিত তৌহিদ শান্তর প্রতিবেদনে। খালেদা জিয়ার মুক্তির দাবিতে গেল 22 ডিসেম্বর থেকে গতকাল পর্যন্ত বিভিন্ন জেলা সদরে সমাবেশ করে বিএনপি। গতকাল শেষ দিনে সিরাজগঞ্জের সমাবেশ ঘিরে আওয়ামী লীগের সঙ্গে ব্যাপক সংঘর্ষ ঘটে দলটির নেতাকর্মীদের। শুক্রবার সকালে ডিআরইউ মিলনায়তনে অনুষ্ঠিত হয় বিএনপির ব্যানারে চলতি বছরের শেষ অনুষ্ঠানটি। ভোটাধিকার হরণের কালো দিবস শীর্ষক এই সভায় বিএনপি মহাসচিব বলেন, আন্দোলনের মাঠেই তারা সরকার পতনের ফয়সালা করতে চান। আমরা বিশ্বাস করি যে এই লড়াই অতি অল্প সময়ের মধ্যে একটা দুর্বার গণ আন্দোলনে পরিণত হবে এবং এই গণ আন্দোলনের মধ্যে দিয়ে আমরা আমাদের দেশনেত্রীকে মুক্ত করতে সক্ষম হব, আমরা আমাদের গণতন্ত্রকে রক্ষা করতে সক্ষম হব। আসুন আমরা এই দিনটিকে মনে করে আবারও সেই এগিয়ে যাই, ঐক্য সৃষ্টি করি, রাজপথেই ফয়সালা হবে এই কথা। এদিন সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনের এক মানববন্ধনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, খালেদা জিয়ার মুক্তি সরকারের পতনের মাধ্যমেই হবে। আমরা তো গণতান্ত্রিক রাজনীতি করি বলে গণতান্ত্রিক প্রক্রিয়াতেই আমরা আমাদের দাবি জানিয়ে চলছি। আপনারা যদি এই গণতান্ত্রিক আচরণ
কোনো মতেই গ্রাহ্য না করেন, তাহলে আমরা না হলেও ওই যারা বেগম খালেদা জিয়াকে ভালোবাসে তারা কি করবে আমরা বলতে পারবো না। নতুন বছরে 2020 সালের 3 জানুয়ারি থেকে আরো 32 জেলায় দলের চেয়ারপারসনের মুক্তির দাবিতে দ্বিতীয় দফায় সমাবেশ শুরু করবে বিএনপি। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর চন্দ্রিমা উদ্যান থেকে অপসারণের দাবি জানিয়েছে 1977 সালে গুম ও খুন হওয়া সেনা বিমান বাহিনীর সদস্যদের স্বজনেরা। সকালে চন্দ্রিমা উদ্যানে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান তারা। এ সময় নিহত সেনা সদস্যদের শহীদের মর্যাদা দেওয়ার দাবিও জানানো হয়। নাইমাল জিকুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। নুরুন্নাহার বেগম 70 বছর বয়সী এই নারীর কপালে 3 বছরও সংসার জোটেনি। 1977 সালের 2 অক্টোবর থেকে খোঁজ মেলেনি তার স্বামী সার্জেন্ট দেলোয়ার হোসেনের। নুরুন্নাহারের দাবি তার স্বামীকে গুম করেছিল তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আর সেই থেকেই এই বৃদ্ধা খুঁজে ফিরছেন তার স্বামীর কবর। তারে মারিয়ে ফেলছে বা তারে জেলে নিয়েছে, তারে ফাঁসি দিয়েছে, কিছুই কথা হয় নাই। সার্জেন্ট এনামুল হকের অবস্থাও একই রকম। হঠাৎই তাকে বিদ্রোহী ঘোষণা করে ধরে নিয়ে যাওয়া হয়। বিনা অপরাধে সাজা হয় তার, জেল খাটতে হয় 10 বছর। জিয়াউর রহমান তার ক্ষমতা পাকাপোক্ত করার জন্য সশস্ত্র বাহিনীর জাগ্রত সৈনিকদের সে সশস্ত্র বাহিনী থেকে বিতাড়িত করার চক্রান্ত আটে। আমার বাবার কবরের কাছে যে জিয়ারত করতে পারতেছি না, এত বড় শাস্তি, আমি কার কাছে বিচার যাব? 1977 সালের অক্টোবরে একটি বিমান ছিনতাই করে ঢাকায় অবতরণ করে জাপানিজ রেড আর্মি নামের একটি সংগঠন। ঘটনার নিষ্পত্তি হলেও ওই সময়ের শাসক জিয়া বাংলাদেশ বিমান বাহিনী ও কয়েকজন সেনা সদস্যের বিরুদ্ধে কুড় অভিযোগ আনেন এবং একদিনে সামরিক আদালত গঠন করে কয়েকশো বিমান ও সেনা সদস্যকে ফাঁসি দেয় জিয়ার সামরিক সরকার। ওই ঘটনার বিচার সহ কয়েক দফা দাবিতে চন্দ্রিমা উদ্যানে মানববন্ধন করেছেন হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের স্বজন ও বেঁচে যাওয়া ব্যক্তিরা। তাদের সাথে মানববন্ধনে অংশ নেন সাবেক বিচারপতি, সেনাপ্রধান সহ বিশিষ্ট ব্যক্তিরা। যেভাবে আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার করেছি, এই অবৈধ হত্যারও বিচার হবে, সে যেই হোক না কেন। যদি মরণোত্তর করতে হয় তাহলে আইন সংশোধন করে সে বিচার করতে হবে। চন্দ্রিমা উদ্যান থেকে এই খুনি জিয়ার ভুয়া কবর অবিলম্বে অপসারণ করা হোক 26শে মার্চের আগে। এছাড়া 1977 সালে নিহত সেনা ও বিমান বাহিনীর সদস্যদের সঠিক তালিকা তৈরি সহ তাদের কবর খুঁজে বের করার দাবিও জানানো হয়। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। দেশের 23তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তাকে শপথ বাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। পরে নিয়ম অনুযায়ী শপথনামায় সই করেন নতুন প্রধান বিচারপতি। শুক্রবার বিকেল 4টায় বঙ্গভবনে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। নবনিযুক্ত প্রধান বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদের সিনিয়র সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিচারপতি, সিনিয়র আইনজীবী সহ আমন্ত্রিত অতিথিরা যোগ দেন। এর আগে বৃহস্পতিবার আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বছরের শেষ দিনে 2 জেলায় সড়কে ঝরল 7 প্রাণ। এর মধ্যে সিরাজগঞ্জের সলঙ্গায় বাস উল্টে নারীসহ 5 জনের প্রাণ গেছে, আর মাদারীপুরে বাসের ধাক্কায় মারা গেছেন 2 জন। দুর্ঘটনার প্রতিবাদে ওই বাসে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিনিধিদের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। শুক্রবার সকাল 10টা ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে সিরাজগঞ্জের সলঙ্গায় নিয়ন্ত্রণ হারায় ন্যাশনাল ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাস। মহাসড়ক থেকে পার্শ্ব রাস্তায় ছিটকে পড়ে একটি অটো ভ্যানকে চাপা দেয় বাসটি। বাসের তলে মহিলার সিটের উপরে রয়েছে, মারা গেছে। হাতের মাথায় চাপ দিয়েছে, হাত বাড়া রয়েছে, কারো পা বাড়া রয়েছে, কারো মাথাটা এইভাবে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। এরপর আহতদের পাঠানো হয় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে। 4 জনের লাশ উদ্ধার করেছি, তার ভিতরে একজন হচ্ছে মহিলা। এর মধ্যে 2 জনের পরিচয় আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, আর 2 জনের পরিচয় উদ্ঘাটনের চেষ্টা চলছে।
এদিকে মাদারীপুর সদর উপজেলায় খাগদি এলাকায় দ্রুতগামী বাসের ধাক্কায় 2 জন নিহত হয়েছেন। পুলিশ জানায় শুক্রবার সকাল 9:30টার দিকে দিদার পরিবহনের একটি যাত্রীবাহী বাস খুলনা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাওয়ার পথে বিপরীতগামী একটি ইজি বাইককে ধাক্কা দেয়। এ সময় দুমড়ে মুচড়ে যায় ইজি বাইকটি। দুর্ঘটনার পর বাসে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। এতে প্রায় আধা ঘন্টা মাদারীপুর শরীয়তপুর আঞ্চলিক সড়কে বন্ধ থাকে যান চলাচল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও ফায়ার সার্ভিস। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদে এ পর্যন্ত একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। বিশ্বে টানা তৃতীয় দিনের মতো রেকর্ড করল করোনা ভাইরাসের সর্বোচ্চ সংক্রমণের সংখ্যা। একদিনে 18,89,000-এর বেশি আক্রান্ত এবং 7,058 জনের মৃত্যু হয়েছে বিশ্বজুড়ে। আবারও সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্র ছাড়াও বেশ কয়েকটি ইউরোপীয় দেশ। এমন পরিস্থিতিতে ওমিক্রন মোকাবেলায় 4র্থ ডোজ টিকার অনুমোদন দিয়েছে ইসরায়েল। নিবির আমিনের ডেস্ক রিপোর্ট। চলতি বছরের মাঝামাঝি সময় থেকে বিশ্বব্যাপী ব্যাপকভাবে শুরু হয় করোনার টিকাদান। সংক্রমণের হারও ধীরে ধীরে নিম্নমুখী হওয়ায় স্বস্তি ফিরতে শুরু করেছিল সবার মনে। কিন্তু বছরের একদম শেষে টানা 3 দিনের সর্বোচ্চ সংক্রমণের রেকর্ডে আবারও চিন্তার ভাঁজ পড়ছে সবার কপালে। 24 ঘন্টায় যুক্তরাষ্ট্রে আবারও রেকর্ড সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে। একদিনে 5,45,000-এর বেশি আক্রান্ত ও 6,484 জনের মৃত্যু হয়েছে দেশটিতে। তবে সংক্রমণের এমন ঊর্ধ্বগতিতেও শাটডাউনের পথে হাঁটতে নারাজ দেশটির নিউ ইয়র্ক শহরের নির্বাচিত মেয়র এরিক অ্যাডামস। যুক্তরাজ্য, ইতালি, স্পেন সহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশেও রেকর্ড সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে। তবে করোনা সংক্রমণের 4র্থ ঢেউ অতিক্রম হয়েছে দাবি করে রাত্রিকালীন কারফিউ প্রত্যাহার করেছে ওমিক্রনের প্রথম শনাক্তকারী দেশ দক্ষিণ আফ্রিকা। করোনার বর্তমান ঢেউ মোকাবেলায় দুর্বল রোগ প্রতিরোধ ব্যবস্থার লোকদের জন্য 4র্থ ডোজ করোনা টিকার অনুমোদন দিয়েছে ইসরায়েল। তবে ব্যাপকভাবে ব্যবহারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তটি এখনও মুলতবি আছে বলে জানিয়েছে রয়টার্স। নিবির আমিন, নিউজ 24। করোনা নিয়ে মানুষের উদাসীনতা দেশের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, বিশ্বজুড়ে রেকর্ড সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হওয়ায় স্বস্তিতে থাকার সময় শেষ। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি টিকাদান আরও জোরদার করার পরামর্শ দিয়েছেন তারা। আরিফিন শাকিলের রিপোর্টে। চলতি বছরের আগস্ট থেকে নিম্নগামী ছিল দেশে করোনা আক্রান্ত আর মৃত্যুর হার, যা সবশেষ 1% নেমে আসে। কিন্তু নতুন করে আবার দেশে বাড়ছে করোনায় আক্রান্তের হার। ধরা পড়েছে দ্রুত সংক্রমণ ছড়ানো ওমিক্রন আক্রান্ত রোগীর। অথচ রাজধানীতে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে মানুষের নেই তেমন কোনো আগ্রহ। বিধিনিষেধ মানাতে সরকারের নেই তেমন কোনো উদ্যোগ। রাজনীতির ময়দান থেকে অফিস কক্ষ সবখানে এমন চলছে ঢিলে ঢালা ভাব। রাজধানী এমন চিত্র গোটা দেশেই। বিশেষজ্ঞরা বলছেন, এমন উদাসীনতা বড় বিপদ ডেকে আনবে। এখনই দরকার সতর্কতা। কর্তৃপক্ষ এবং জনগণ উভয়ের মধ্যে এক ধরনের ঢিলেমি অসতর্কতা আমরা দেখছি। এটি গ্রহণযোগ্য নয়। আমাদেরকে মাস্ক পরতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে, একই সাথে টিকা নিতে হবে। যারা প্রবাসী আসছেন তারা কমিউনিটি সেন্টারে বিয়ে শাদীতে যাচ্ছেন, হাসপাতালে যাচ্ছেন, বিভিন্ন জায়গায়, সেখান থেকে সংক্রমণটা দ্রুত ছড়াচ্ছে। কাজে আমার মনে হয় যে আমরা একটু আগেই যেমনটি আশঙ্কা করেছিলাম তার চাইতে আগেই আমাদের পরবর্তী ঢেউটা আসবে বলে আমরা আশঙ্কা করছি। গত 2 দিনে প্রতিবেশী পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণের হার বেড়ে গেছে কয়েক গুণ, যা 12.5%। গত বছর বাংলাদেশে করোনা দ্বিতীয় ঢেউ বেসামাল হয়ে ওঠে সীমান্ত অব্যবস্থাপনার কারণে। বিশেষজ্ঞরা মনে করেন, এ নিয়ে এবার আগে থেকে সতর্ক হতে হবে। কতজন রোগী শনাক্ত হচ্ছে তাদের সবাইকে তাদের খবর করতে হবে, তারা যেন আলাদাভাবে থেকে চিকিৎসার আওতায় থাকতে পারে, সেই সহায়তা করা। দ্বিতীয় হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলা, বিশেষ করে যেখানে অনেক মানুষের ভিড় হয় সেখানে প্রাতিষ্ঠানিক উদ্যোগে
সেই জায়গার ভিড়টা কমানো, মাস্ক যেন সবাই পরে, সেখানে সাধ্য ব্যবস্থা থাকে। বৃহস্পতিবার দেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ছিল 500-র বেশি, যা শুক্রবারও অব্যাহত আছে। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরের কবির বাহিনীর মূল হোতা ও শীর্ষ সন্ত্রাসী কবির হোসেন ওরফে গাংচিল কবির ও তার 7 সহযোগীকে রাজধানী মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে র্যাব জানায় তাদের কাছ থেকে দেশীয় বিদেশি অস্ত্র, গুলি ও মাদক জব্দ করা হয়েছে। র্যাব আরও জানায় মোহাম্মদপুর এলাকায় ডাকাতি ও ছিনতাই করত কবির বাহিনী। দলের সব সদস্যকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে র্যাব। কবির হোসেন সহ সর্বমোট র্যাব 2 গতকালকে 8 জন সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় এই কবির হোসেনের যে গ্রুপ, এই গ্রুপের সদস্য 20 থেকে 22 জন এবং তারা দীর্ঘদিন যাবৎ মোহাম্মদপুর এলাকায় হত্যা, সন্ত্রাসী, মাদক কেনাবেচা, ছিনতাই ও চাঁদাবাজি কার্যক্রম চালিয়ে আসছিল। রাসেল ও নীল নামে পরিচিত গীতিকার মেহবুবুল হাসান রাসেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন লিচু বাগান এলাকার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায় রাতে খাবার শেষে নিজের রুমে যান মেহবুবুল হাসান রাসেল। পরে রাত 11:30টার দিকে পরিবারের অন্য সদস্যরা ডাকাডাকির পর দরজা না খোলায় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। দিন বাড়ি যায় চরে পাখির ডানায় এর মতো অসংখ্য জনপ্রিয় গানের রচয়িতা রাসেল একসময় সাংবাদিকতায় যুক্ত ছিলেন। পরে সাংবাদিকতা ছেড়ে বিজ্ঞাপনী সংস্থায় যুক্ত হন। সিটি ভোটকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ শহর এখন উৎসবের নগরী। শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত স্লোগান, মাইকিং আর প্রার্থীদের গণসংযোগে মুখরিত গলি থেকে রাজপথ। অসম্পূর্ণ উন্নয়ন কাজ সমাপ্ত করতে আবারও জনগণের রায় চান বিদায়ী মেয়র সেলিনা হায়াৎ আইভি। আর উন্নত নাগরিক সেবার প্রতিশ্রুতি নিয়ে ভোট প্রার্থনা করছেন স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। দিলীপ কুমার মণ্ডলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মাইকিং, স্লোগান আর পোস্টার, সিটি নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জ শহর এখন উৎসবের নগরী। শুক্রবার সকাল 10টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 13 নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী ডাক্তার সেলিনা হায়াৎ আইভি। অসম্পূর্ণ উন্নয়ন কাজ শেষ করতে তার পক্ষে আরেকবার গণরায় চান বিদায়ী মেয়র। আমরা নির্বাচন মুখর পরিবেশে থাকবো, নারায়ণগঞ্জকে আমরা শান্তিপূর্ণ নির্বাচন দিব। পরিকল্পনা হলো যে কাজগুলি করছিলাম সেই কাজগুলিকে চলমান রাখা। ইতিমধ্যে আমরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এই পানিটা আমরা নিয়েছি এবং আশা করি যে পানির ব্যাপারে আমি বেশি জোর দিব যাতে সুপেয় পানিটা আমি ঠিকমতো জনসাধারণকে পৌঁছে দিতে পারি। একই সময়ে 6 নম্বর ওয়ার্ডে গণসংযোগ শুরু করেন স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার। নির্বাচিত হলে আধুনিক নাগরিক সেবা দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। কোনো একটা কাজই যেটা উন্নয়নের কথা বলে শেষ করে নাই। আমি বলতে চাই এই সিটি কর্পোরেশনের একটা স্বল্প মেয়াদী এবং একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। সেই পরিকল্পনা অনুযায়ী বসবাসযোগ্য একটা নিরাপদ নগরী তৈরি করার লক্ষ্যে কাজ করা দরকার। এদিকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন কাউন্সিলর প্রার্থীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। বছরের প্রথম দিনে শুরু হতে যাচ্ছে বাণিজ্য মেলা। এবারই প্রথম পূর্বাঞ্চলে বাণিজ্য মেলা হবে। গত বছরের তুলনায় এবছর স্টলের সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, প্রথমবার পূর্বাঞ্চলে বাণিজ্য মেলা হওয়ায় কিছুটা সমস্যা হতে পারে, তবে মেলায় যাওয়ার পথে যানজট নিরসনের চেষ্টা চলছে। অন্তরা বিশ্বাসের প্রতিবেদনে।
রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে জানুয়ারি মাস জুড়ে হবে ২৬তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। স্থায়ী কেন্দ্র নির্মাণ করা হয়েছে ২০ একর জমিতে। পার্কিংয়ের জন্য দোতলা ভবন ও বাইরে রাখা যাবে ১,০০০-এর বেশি গাড়ি। শনিবার থেকে শুরু হতে যাওয়া এবারের মেলায় থাকছে ২২৫টি স্টল ও প্যাভিলিয়ন, যা কমেছে আগের বছরগুলোর তুলনায়। শুক্রবার মেলার প্রস্তুতি পরিদর্শন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। জানান, মানুষের সুবিধায় মেলা চলাকালীন কুড়িল বিশ্ব রোড থেকে চলবে ৩০টি বিআরটিসির বিশেষ সার্ভিস। ভাড়া হবে ৩০ টাকা। নিরাপত্তার জন্য সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে পর্যাপ্ত পরিমাণ আনসার থাকবে, পুলিশ ব্যাটালিয়ন থাকবে, র্যাব নিয়োজিত থাকবে। এরা সার্বক্ষণিক নজরদারিতে রাখবে। এই জ্যামটা হচ্ছে এমনটা যদি হলো যে এত মানুষ আসতে শুরু করলো যে পারা গেল না, তবে চেষ্টা করা হবে রাস্তাটা সচল রাখার জন্য। এরই মধ্যে মেলা দেখতে আসতে শুরু করেছেন দর্শনার্থীরা। গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে কাছে হওয়ায় বাড়তি আগ্রহ তাদের। কালকে বলছি আমরা সবাই মিলে আসবো, এখানে পরিবেশটা খুব সুন্দর। এখন একটু ঘুরে দেখতে আসলাম। এটা রূপগঞ্জের ভিতরে, আমাদের বাড়ি বাগলা, তাই এটা কাছে দেখে আসছি। সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে বাণিজ্য মেলা। ছুটির দিনে মেলা শেষ হবে রাত 10টায়। মেলায় প্রবেশ মূল্য বড়দের জন্য 40 টাকা আর ছোটদের জন্য 20 টাকা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। 31 রাতে রাজধানীর যাত্রাবাড়ি ডেমরা সহ অন্তত 7 স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে বেশিরভাগ আগুন ফানুস ওড়াতে গিয়ে হয়ে থাকতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণের প্রত্যেক জায়গায় কাজ করছে ফায়ার সার্ভিসের 2টি করে ইউনিট। এবার কোনো রকম অপ্রীতিকর অবস্থা এড়াতে নতুন বছরকে বরণ করতে আতশবাজি ফানুস ওড়ানোয় বিধিনিষেধ আরোপ করে আইন শৃঙ্খলা বাহিনী। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। এদিকে নতুন বছরের হাওয়া লেগেছে রাজধানীর বাজারে। এক লাফে কয়েক গুণ বেড়েছে মুরগি, মাছ ও মাংসের দাম। হঠাৎ করেই সব ধরনের চালের দাম বেড়েছে বস্তা প্রতি 50 থেকে 100 টাকা। আর ভরা মৌসুমেও রাজধানীর বাজারে কমছে না সবজির দাম। ক্রেতাদের দাবি, বাজার তদারকি নিয়মিত না হওয়ায় দুর্ভোগে পড়তে হচ্ছে তাদের। তালুকদার বিপ্লবের প্রতিবেদন। অতিবৃষ্টি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি আর অসাধু ব্যবসায়ীদের কারণে নিয়ন্ত্রণে আসছে না রাজধানীর কাঁচা বাজার। এসব সব নানা কারণ আর অজুহাতের মধ্যে শাকসবজি কিংবা মাছ কোথাও স্বস্তি নেই ক্রেতাদের। চালের বাজারে এতটাই উত্তাপ যে চিকন চালের পরিবর্তে মোটা চালে নেমেছে অনেকে। শীত জেগে বসলেও তরিতরকারির দামে নেই কোনো প্রভাব, যদিও বিক্রেতাদের আশ্বাস সহনীয় হয়ে আসবে সবজির দাম। তরিতরকারি কম তো, এখন ওই বৃষ্টি হতে তরিতরকারির দামটা একটু বেশি। ইন্ডিয়ার থেকে চাল আসে, তাহলে চালের দাম কমবো, কিন্তু চালের দাম আরো বাড়বো। বিশেষ করে মসুর ডাল, ছোলা, তারপরে চীনাবাদাম, জিরা, অন্যান্য যেগুলো মশলা, এলাচ বাদে, হ্যাঁ, সেগুলোর দাম মোটামুটি এক সপ্তাহে অনেকটাই বেড়েছে। আর আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিগুলো আছি তাদের জন্য আসলেই খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। সরকার যদি এই জিনিসটা একটু নজর দিত আমাদের জন্য ভালো হতো। গত কয়েক মাস ধরে উঠানামা চলছে মাছ মাংসের দাম। বর্ষবরণকে সামনে রেখে কয়েক গুণ বেড়েছে হাঁস মুরগির দাম। ক্রেতাদের অভিযোগ, বাজার মনিটরিং না থাকায় নানা অজুহাতে দাম অতিরিক্ত বাড়ানো হয়েছে। বাস্তবতা হচ্ছে, সত্যি কথা যেটা সরকারের প্রপার মনিটরিংটা এখন আর নাই। কেজিতে 150 টাকা বেশি। এর কারণ হচ্ছে নদীতে পর্যাপ্ত মাছ নাই। দাম আপনার এক সপ্তাহ আগে আসলো 160 টাকা, এমন হবে 200 টাকা, 195 টাকা বাজারে। 150 থেকে 60 টাকা ছিল, সেটা 200 টাকা, 50 টাকা বেশি মনে হচ্ছে। রাজধানীর বাজার ভেদে নিত্যপণ্যের দামে অনেক ব্যবধান রয়েছে, তাই দাম বাড়ার কারণ নিয়ে রহস্য দেখছেন কেউ কেউ। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউক্রেন ইস্যু সহ পূর্ব ইউরোপের নিরাপত্তা নিয়ে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 50 মিনিটের এই আলাপে উভয় নেতা একে অপরকে হুমকি দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। সংবাদ মাধ্যমটি জানায়, শুক্রবার বাংলাদেশ সময় রাত 2:30টার পরে দুই নেতার ফোনালাপ হয়। এই সময় ইউক্রেন ইস্যুতে প্রয়োজনে মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন বাইডেন। জবাবে পাল্টা হুঁশিয়ারি দেন পুতিন। বলেন, রাশিয়ার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা আরোপ হলে তা যুক্তরাষ্ট্রের মারাত্মক ভুল সিদ্ধান্ত।
আফগানিস্তানের আশরাফ গনি সরকারের পতনের জন্য যুক্তরাষ্ট্রই দায়ী বলে অভিযোগ করেছেন সাবেক আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। বৃহস্পতিবার বিবিসির এক অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি। গনি জানান, কাতারের রাজধানী দোহায় তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্র কথিত শান্তি চুক্তি করেছিল। সে সময় তার সরকারকে দূরে ঠেলে দেয় মার্কিন প্রশাসন। তিনি আরও বলেন, মার্কিনীদের আচরণে মনে হতো যেন তালেবান ও শান্তি প্রতিষ্ঠার বিষয়টি আফগানিস্তানের কোনো ইস্যু নয়, বরং যুক্তরাষ্ট্রের ইস্যু ছিল। গনিকে সম্পূর্ণ আড়ালে রেখে করা হয়েছিল চুক্তিটি। তালেবানদের সাথে বসার কোনো সুযোগই গনি প্রশাসনকে দেয়া হয়নি। প্রকৃতপক্ষে একেবারেই মুছে ফেলা হয়েছিল যাদের। এবার ক্লেমন খেলা সংবাদ। দু 2021-এর ব্যর্থতাগুলো পেছনে ফেলে নতুন বছরে নতুনভাবে মাঠের ক্রিকেটে ফিরতে চায় বাংলাদেশ দল। প্রথম টেস্টের আগে সংবাদ সম্মেলনে টাইগার ক্রিকেটার টেস্ট ক্যাপ্টেন মমিনুল হক বলেছেন, নিউজিল্যান্ডের কন্ডিশন চ্যালেঞ্জিং হলেও মাঠের ক্রিকেটে নামার আগে ইতিবাচক দলের প্রতিটি সদস্য। কাঙ্ক্ষিত ফলাফল পেতে দলগত পারফরমেন্সের বিকল্প নেই বলেও মনে করেন মমিনুল। মাউন্ট মঙ্গানুয়ে ম্যাচ শুরু ভোর 4টায়। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। বে ওভালের শেষ দিনের মতো অনুশীলনে টিম বাংলাদেশ নিউজিল্যান্ডের মাটিতে আরও একবার কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। তবে কঠিন চ্যালেঞ্জ সামনে রেখে নতুন বছরে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে মাঠে নামতে চায় টিম বাংলাদেশ। আমি আসলে খুব এক্সাইটেড যে নতুন বছরটা যদি সুন্দর হয়, আমরা সবাই যে বিশ্বাস করে আর কি, ভালো শুরুটা ভালো হলে আল্লাহর রহমতে পুরো জিনিসটা সবসময় ভালো ওঠে। মাউন্ট মঙ্গানুয়ে বাউন্স উইকেট নিয়ে ভাবতে চান না মমিনুল। ইতিবাচক মনোভাব তৈরি করে নিজেদের শক্তিমত্তার উপর আত্মবিশ্বাসী টাইগারদের টেস্ট ক্যাপ্টেন। তো নিউজিল্যান্ড আসলে আমাদের জন্য সবসময় পেস বোলিং অ্যাটাকটাই সবচেয়ে বেশি মানে চ্যালেঞ্জিং হয়ে থাকে। তো এই চ্যালেঞ্জটা আমার কাছে মানে চ্যালেঞ্জটা আমাদের নেওয়ার মতো ক্যাপাবিলিটিস আমাদের নেওয়া উচিত। তো চ্যালেঞ্জ থেকে আপনার সবসময় অপটিমিস্টিক থাকাটাই মানে ইম্পর্টেন্ট আমার কাছে। নিউজিল্যান্ডের মাটিতে এর আগে 9 টেস্টের সব কটিতে ধুকেছে টাইগাররা। সেই বাস্তবতা মাথায় রেখে পরিকল্পনা সাজাচ্ছে টিম বাংলাদেশ। এই টেস্টে প্রতিপক্ষকে ঘায়েলে টাইগারদের অস্ত্র পেস বোলিং ইউনিট। তাসকিন কিন্তু আপনার লাস্ট যে কটা টেস্ট ম্যাচ খেতে সব কটাতে খুব ভালো বল করেছে। তারপরে এবার লাস্ট দুইটা টেস্ট ম্যাচে খুবই ভালো বল করেছে। তারপর রাহিও আপনারা জানেন রাহিও খুব ভালো অবস্থার ভিতরে আছে। তারপর শরীফুল। তা আমি ওদের দেখার জন্য আরো বেশি এক্সাইটমেন্ট কাজ করছে, বিশেষ করে আমার নিউজিল্যান্ড সিরিজে। তো ওদের জবটা একটু হয়তো অনেক বেশি এই সিরিজে। তা আমি ওদের নিয়ে আমি খুবই কনফিডেন্ট এজ ক্যাপ্টেন হিসেবে। মাহফুজুল ইসলাম, নিউজ 24। 2021 সালের ওয়ানডের বর্ষসেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান ছাড়াও এই পুরস্কারে মনোনয়ন পেয়েছেন পাকিস্তানের বাবর আজম, দক্ষিণ আফ্রিকার মালান ও আয়ারল্যান্ডের পল স্টার্লিং। আগামী জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে পুরস্কার ঘোষণা করা হবে। 2021 সালে ওয়ানডে ক্রিকেটে 9 ম্যাচ খেলে 250-তে 277 রান করেছেন সাকিব আল হাসান। পাশাপাশি বল হাতে নিয়েছেন 17টি উইকেট। এই পারফরম্যান্সের সুবাদে মনোনয়ন পেয়েছেন সাকিব। এবছরের সেরা ওয়ানডে খেলোয়াড়ের দৌড়ে থাকা বাকি 3 জনের মধ্যে বাবর আজম 6 ম্যাচে 2 সেঞ্চুরিতে করেছেন 405 রান, মালান 8 ম্যাচে 2টি করে 50 ও সেঞ্চুরিতে করেছেন 509 রান এবং পল স্টার্লিং 14 ম্যাচে 3 সেঞ্চুরি ও 250-তে করেছেন বছরের সর্বোচ্চ 705 রান। And that is gone to the boundary. That is the end. That is the win for Bangladesh. Intriguing match. To wait till the 50th over. অনূর্ধ্ব 19 এশিয়া কাপ ক্রিকেটের শিরোপা জিতল ভারত। শ্রীলঙ্কাকে 9 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। দুবাই টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ভারতের বোলিং তোপে শুরু থেকেই ব্যাকফুটে ছিল তারা। সাদিশা রাজাপাকসে 14, রাভিন্ডি সিলভার 15 ও পাথিরানার 14 রান ছাড়া আর কোনো ব্যাটসম্যান 2 অঙ্কের কোটা স্পর্শ করতে পারেনি। ম্যাচে 33তম ওভারে বৃষ্টি বাধায় বেশ কিছুক্ষণ বন্ধ থাকে খেলা। শেষে 38 ওভারে 9 উইকেটে 106 রান সংগ্রহ করে লঙ্কানরা। ডিএল মেথডে ভারতের লক্ষ্য দাঁড়ায় 102 রান। সেই রান তাড়া করতে কোনো বেগ পেতে হয়নি ভারতের। মাত্র 21.1 ওভারে 1 উইকেট হারিয়ে 104 রান সংগ্রহ করে জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। সঙ্গে সপ্তমবারের মতো অনূর্ধ্ব 19 এশিয়া কাপের শিরোপা জেতে ভারত।
প্রিয় দর্শক, নিউজ 24 সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।